এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, করোনায় বিপর্যস্ত গোটা পৃথিবী এবং সেই সঙ্গে বাংলাদেশ এবং সেই সঙ্গে বিশ্ব অর্থনীতি এবং সেই সূত্র ধরে বাংলাদেশের অর্থনীতিও। আর মাত্র একদিন পরেই বাংলাদেশের আগামী অর্থবছরের জাতীয় বাজেট জাতীয় সংসদে উত্থাপিত হবে এক ভিন্ন পরিবেশে, ভিন্ন আয়োজনের মধ্য দিয়ে। এবং ধারণাই করা হচ্ছে যে অতীতে যে ধরনের বাজেটগুলো হয়েছে সেই বাজেটের সঙ্গে এই বাজেটের একটা মৌলিক পার্থক্য থাকবে। তবে এই যে করোনার প্রভাবের কথা আমরা যেটা বলছি, তার প্রভাব প্রতিটি শ্রেণীর পেশার মানুষের মধ্যে পড়ছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষজন এবং বিশেষত কৃষিজীবী গোষ্ঠী। স্বাধীনতার 5 দশকে এই কৃষকরাই দেশটির সবচাইতে বড় অর্জনের দাবিদার এবং আমরা জানি যে বাংলাদেশের অর্থনীতিতে অনেক অর্জন আছে, অনেক অগ্রগতি আছে, অনেক উন্নয়নের কথা আমরা শুনি এবং বুঝিও এবং তার আন্তর্জাতিক স্বীকৃতিও আছে। কিন্তু তার একটা উল্টো চিত্র আছে। উল্টো চিত্রটা এরকম যে আমাদের আর্থিক খাতের ব্যবস্থাপনা যথেষ্ট অনিয়ম রয়েছে, চরম নৈরাজ্য রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ আছে, অর্থ পাচার হয়ে যাবার কথা আছে, ব্যাংকিং খাতে বিপর্যস্ত অবস্থার কথা আমরা আলোচনা প্রায়শই শুনি। এইসব অবস্থার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি যে মোটামুটিভাবে একটা স্টেডি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল, তার একটা সিংহভাগ কৃতিত্ব মূলত 3টে ক্ষেত্র এই কৃতিত্ব দাবি করতে পারে। তার মধ্যে একটি হচ্ছে কৃষি, একটি হচ্ছে রেমিটেন্স যেটি আমাদের প্রবাসে থাকা শ্রমিকরা পাঠান, এবং আরেকটি হচ্ছে আমাদের তৈরি পোশাক খাত। কোভিড-19 বিপর্যস্ত তৈরি পোশাক খাত, বিপর্যস্ত আমাদের রেমিটেন্স, সেই জায়গাটাতে কৃষি খানিকটা হলো আশা জাগিয়ে রেখেছে। অন্তত আমাদের যে খাদ্য নিরাপত্তা নিয়ে আমরা যে উদ্বেগ আমাদের মধ্যে ছিল সেটা অনেকখানি সেই সংখ্যাটা দূর করেছে আমাদের কৃষি খাত। ফলন ভালো হয়েছে, সব মিলিয়ে কিন্তু কৃষকের যে দুর্ভোগ সেটা কতটা কমছে সেটা একটা বড় প্রশ্ন। মূলত কোভিড-19 আগামী অর্থ বছরের বাজেট এবং মূলত কৃষির সঙ্গে সম্পর্কিত বিষয়ে তিনি আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে ঢাকার হেয়ার রোডের বাসা থেকে যুক্ত হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী, জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, এবং আমাদের সঙ্গে ঢাকার খিলগাঁয়ের বাসা থেকে যুক্ত হচ্ছেন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব, কৃষি উন্নয়ন গণমাধ্যম ব্যক্তিত্ব এবং চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার মিনিস্টার, আমি আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। একেবারে ভিন্ন রকমের পরিবেশ পরিস্থিতির মধ্যে গোটা পৃথিবী, বাংলাদেশও। আমরা যেহেতু আপনাদের দুজনের সঙ্গে কৃষি নিয়ে আলোচনা করতে চাই, কৃষকদের নিয়ে আলোচনা করতে চাই এবং সামনের বাজেটকে মাথায় রেখে আলোচনাটা করতে চাই। স্বাধীনতার এই অর্ধ শতাব্দী আমরা পার করলাম, কিন্তু কৃষকদের বাঁচিয়ে রাখবার জন্য একটা কার্যকর কোনো পদক্ষেপ এখন পর্যন্ত অনেকেই মনে করেন হয়নি। সো আপনার কাছে একটু শুনতে চাই, যদি না হয়ে থাকে সেটা কেন হয়নি, হলে কি হয়েছে? ঠিক, আমি শুরুতে চ্যানেল আইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি আমাকে সম্পৃক্ত করার জন্য। বিশেষ করে অনেকদিন পরে তৃতীয় মাত্রা জনাব জিল্লুরের এই কর্মসূচিতে আমি এসেছি। অনেকদিন পরে হলেও আমাকে সংযুক্ত করার জন্য আমি জিল্লুরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমার সাথে এসেছেন এই তৃতীয় মাত্রায় জনাব শাইখ সিরাজ। ইনি ইতিমধ্যেই জাতীয় পর্যায়ের এবং আন্তর্জাতিক অনেকগুলো পুরস্কার পেয়েছেন কৃষিতে অবদান রাখার জন্য। আমি যদিও ব্যক্তিগতভাবে একজন কৃষিবিদ, কৃষি বিজ্ঞানী, তারপরেও আমার মনে হয় আমার চেয়ে অনেক বেশি স্বীকৃতি ইতিমধ্যেই শাইখ সিরাজ সাহেব জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে পেয়েছেন। কাজে আলোচনাটা খুবই ভালো হবে এবং অনেক জটিল প্রশ্নেরও হয়তো আমাকে সম্মুখীন হতে হবে। জানি না আমি কতটা সেগুলো তুলে ধরতে পারবো। যাই হোক, আমি কৃষি এবং কৃষক বিপর্যয়ের মধ্যে আছে ঠিক আমি ওইভাবে দেখছি না। কৃষক তো হাড় ভাঙ্গা পরিশ্রম করে, রৌদ্রপুরে বৃষ্টিতে ভিজে সকাল থেকে সন্ধ্যা, তাও অনেক সময় গভীর রাত, তাদের মাথার ঘাম পায়ে ফেলে, এটা সত্য। এমন এক সময় ছিল যে এদেশের কৃষকরা কঠোর পরিশ্রম করত, কিন্তু অনেক সময় তারা, বেশিরভাগ কৃষক অভুক্ত থাকতো, তাদের পণ্যের যথাযথ মূল্য তারা পেত না এবং জীবনযাত্রার মান ছিল অনেক কম। কিন্তু আমি বলবো বর্তমান কৃষি আশানুরূপ ভাবে হলেও যেরকম কৃষকের
জীবনযাত্রার মান বাড়ার কথা ছিল, সেটি বাড়ে নাই। তবে গ্রামীণ এলাকার মানুষের, আমরা যেটাকে বলি গ্রামীণ বাংলা, বাংলাদেশ তো আসলে গ্রামীণ বাংলায় পল্লী বাংলা, এই পল্লী বাংলার বেশিরভাগ মানুষের জীবনযাত্রার মান কিন্তু উন্নত হয়েছে কতগুলো কারণে। একটি হলো যে কমিউনিকেশন, রাস্তাঘাট এগুলো পাকা হয়েছে, উন্নত হয়েছে। মানুষের বর্তমান আধুনিক অর্থনীতিতে জীবনযাত্রা, বিদ্যুতের একটা বিরাট ভূমিকা রয়েছে। সেই আমরা কোন যুগে শুনেছি যে রুশ বিপ্লবের পরে, এই রুশ বিপ্লবের সরকারের, রুশ একটা আসলে পিজেন্ট বেসড অর্থাৎ কৃষক ভিত্তিক, আমাদের দেশ যেমন এখনো প্রায় কৃষি এবং কৃষক ভিত্তিক একটা দেশ, ঠিক এরকম রুশ ছিল। লেনিন এসে তার 3-4টা ইম্পর্টেন্ট সিদ্ধান্তের মধ্যে একটি ছিল যে সারা রাশিয়াকে সকল মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছাতে হবে, পাওয়ার পৌঁছাতে হবে। সেই 1917 সালের কথা। সেই সময়ই তারা এই উদ্যোগ নিয়েছিল এবং দ্রুততার সাথে রাশিয়ার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করেছিল। বর্তমান সরকার সেই 100 বছর পরে হলো আজকে কিন্তু আমরা দাবি করতে পারি যে বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে, এবং সেই কারণে মানুষের ঘরে আজকে ফ্রিজ আছে, টেলিভিশন আছে, মানুষ আজকে এলএনজি দিয়ে ভাত রান্না করে, ওয়াইফাই আছে, অনেক বাসায় আপনার ইটিভি সবই আছে আর কি। আপনার এই ধরনের অনেক আধুনিক সুযোগ সুবিধা তারা পেয়েছে। এটি সম্ভব হয়েছে দুটি কারণে। একটি হলো যে মানুষের, আপনি যেটি বললেন যে অনেকে, বিপুল সংখ্যক মানুষ তৈরি পোশাক খাতে কাজ করে, বিশেষ করে মহিলারা। দ্বিতীয় একটা রিমিটেন্স আসে, এই রিমিটেন্সের টাকা তৈরি পোশাকের শিল্পে যারা শ্রমিকরা কাজ করে, মহিলা এবং পুরুষ, তারাও একটা টাকা গ্রামীণ এলাকায় পাঠায়। সাথে সাথে কৃষির আপনার উৎপাদন কিন্তু বৃদ্ধি পেয়েছে, কৃষির উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং কৃষি তুলনামূলকভাবে আগের চেয়ে লাভজনক হয়েছে। কারণ হলো যে এই বর্তমান সরকার কৃষিতে পর্যাপ্ত পরিমাণ প্রণোদনা দিচ্ছে, যেমন সার, বীজ, তারপর সেচে, সাথে সাথে কৃষি গবেষণায়ও যথেষ্ট বিনিয়োগ করছে। বিনিয়োগ করার পরে কৃষি বিজ্ঞানীরা ধান উৎপাদনের, অন্যান্য ফসল উৎপাদনের উন্নত জাত, উৎপাদনশীল জাত, প্রোডাক্টিভ জাতও তারা উদ্ভাবন করছে, নতুন নতুন প্রযুক্তি দিচ্ছে। যেমন একটা বলা যেতে পারে, যদিও এটা এই সরকারের বিষয় না, আমরা জানতাম যে 60-এর দশকের শেষের দিকে বা ধরেন 60-এর দশকে এদেশের কৃষক এখন যেরকম পরিশ্রম করে তার চেয়ে অনেক পরিশ্রম করে, কিন্তু প্রতি বিঘা জমিতে, প্রতি একর জমিতে উৎপাদনশীলতা ছিল খুবই কম। 1 বিঘা জমিতে 5-6 মনের বেশি ধান হতো না, 7 মনের বেশি ধান হতো না। এখন 1 বিঘা জমিতে 30 মন ধান হতে পারে, হতে এভারেজে 16-17-20 মন হয়, কিন্তু কোন কোন চাষি পেতে পারে। যেমন একজন চাষি আগে 6-7 লিটারের বেশি একটা গাভী থেকে দুধ পেত না, সেটা ছিল সর্বোচ্চ, গড় হয়তো ছিল 1.5-2 লিটার। আজকে একজন চাষি কিন্তু বাংলাদেশে 30 লিটার দুধ পেতে পারে। আলু 1 বিঘা জমিতে 10-12 মনের বেশি আলু হতো না। আমরা ছোটকালে গ্রামের বড় হয়েছি, এই কৃষি চাষাবাদ দেখেছি, কিছুটা নিজেরা সম্পৃক্ত ছিলাম। আজকে বাংলাদেশে 1 বিঘা জমিতে 100 মন আলু হতে পারে, 100 মন, 60-70 মন আলু অনেক খেতে। মিস্টার মিনিস্টার, জি, আপনি যেমনটা বলছেন যে কৃষক এখন তুলনামূলকভাবে লাভবান হচ্ছে, কিন্তু আমরা যদি গণমাধ্যমের দিকে তাকাই এবং পত্রপত্রিকার খবরাখবর দেখে, সেখানে বলাই হচ্ছে যে ফসলের ন্যায্য দাম না পাওয়াটা কৃষকের নিয়তি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। এবং ব্র্যাকের এক গবেষণায় উঠে এসেছে যে গত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কৃষকের আর্থিক ক্ষতি হয়েছে 56,536 কোটি 68 লক্ষ টাকা। তো এরকম একটা অবস্থায় কৃষকের সাথে কোনো আলোচনা ছাড়া সরকার ফসলের দাম নির্ধারণ কতটা যৌক্তিক ছিল সেটি নিয়েও তারা প্রশ্ন তুলেছে। আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে এই হিসেব এবং আপনার বক্তব্য দুটোকে মিলালে একরকম চিত্র কিন্তু আমরা পাই না। আপনাকে একটি জিনিস বুঝতে হবে, কৃষি হলো আপনার প্রকৃতি নির্ভর, জি, কৃষি হলো সময় নির্ভর, স্থান নির্ভর, এবং কৃষি প্রকৃতি নির্ভর এই জন্য যে ধরেন এই আমন ফসল এখন আসছে, আমরা লাগাবো,
বীজতলা করবে। কিন্তু যদি আগাম বন্যা আসে তাহলে চাষি ধান লাগাতে দেরি হবে। আপনি যদি পরে ধান লাগান তাহলে ধানের উৎপাদন কম হবে। আবার আপনি আর্লি প্ল্যান্টেশন করলেন, লাগালেন, কিন্তু হঠাৎ পরে একটা বন্যা এসে পুরো ধান নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য প্রকৃতি নির্ভর। যেমন আমন, অক্টোবর মাসে গিয়ে যদি খরা হয় তখন আমন ধানের বীজগুলো পুষ্ট হওয়ার সময়, আমরা বলি গ্রেন ফিলিং, এই সোর্সিং এর তখন বৃষ্টি লাগে, ময়েশ্চার লাগে। যদি জমিতে পর্যাপ্ত ময়েশ্চার না থাকে তাহলেও ফলন কমে যাবে। এই তো হলো প্রকৃতি নির্ভর। আগে যেমন আমরা পুরাটাই বৃষ্টির উপর নির্ভরশীল ছিলাম, এখন বাংলাদেশে সেচ ব্যবস্থা হয়েছে। যেমন বুড়ো আমাদের এখন প্রধান ধান ফসল মৌসুম। এই মৌসুমে আমাদের 2 কোটি টনেরও বেশি ধান উৎপাদন হয়। আগে আউশ হতো, সেই আউশ ধান সম্পূর্ণ প্রকৃতি নির্ভর ছিল, বৃষ্টি না হলে মানুষ বপন করতে পারতো না। আজকে কিন্তু বড় ধান মানুষ সেচ দিয়ে করে এবং অনেক ঝুঁকি কম। হাওড় এলাকায় একটু ঝুঁকি আছে, এমনিতে তেমন কোনো ঝুঁকি নাই। তো এই যে ধানের কৃষক লাভবান হয় না। গতবার বড় ধান করে কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আপনার সাথে একমত। 400, 500, 600 টাকা ধান, ভিজা ধান তারা বিক্রি করেছে, 500, 600, অনেক তারা লস হয়েছে। দুটি কারণ ছিল। একটি হলো 17 সালে হাওড়ে বন্যা হয়েছিল, বন্যার কারণে সরকার চাল আমদানির উপরে যে ডিউটি ছিল, কাস্টম ছিল, সেটা কমিয়ে দিয়েছিল। ফলে প্রচুর চাল বাজারে ছিল ভারত থেকে আনার, সেটির কারণে দাম কমছে আর পর্যাপ্ত উৎপাদন হয়েছিল, বাম্পার ফলন হচ্ছে। এই বছরও উৎপাদন ভালো হয়েছে, কিন্তু দাম কিন্তু অত কম না। আমি আজকেই, আমাকে চুয়াডাঙ্গা থেকে টেলিফোন করেছিল, বিয়ার ধান 28 যেটা, সেটা 1000 টাকা কমে কেনা যাচ্ছে না, 1000 টাকা। কাজেই চাষিরা ভালো দাম পেয়েছে। আমরা পত্রপত্রিকায় রিপোর্ট দেখেছি যে হাওড় এলাকার মানুষও ধান কেটেছে, ভালো ফলন পেয়েছে, আবার দামও ভালো পেয়েছে। আমি আসার কথা, আমি আসবো আবার আপনার কাছে। আমরা আরেক উদাহরণ আমি দিয়ে বলছি, শেষ করব। আম নিয়ে নানান সমস্যা আছে, এক কথায় বলা যাবে না। আজকে আমি যে খবর নিয়েছি, চুয়াডাঙ্গাতে যে, চুয়াডাঙ্গা নয়, চাঁপাইনবাবগঞ্জে যে আম বিক্রি হচ্ছে, মোটামুটি ভাবে চাষিরা খুশি, চাষিরা আমের দাম মোটামুটি ভালো পাচ্ছে। আমি ঈশ্বরদীতে আলাপ করেছি 3-4 দিন আগে, বা 4 দিন আগে বোধহয়। একজন চাষি বলল যে তাদের 50 ভাগ লিচু বিক্রি হয়েছে, লিচু বিক্রি করে তারা ভালো দাম পেয়েছে, তারা মোটামুটি খুশি। এরকম আর কি, কোন বছর দাম ভালো হয়, কোন বছর দাম পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে আর কি। আমরা শুনবো। তবু সার্বিকভাবে যারা উদ্যোগী কৃষক, তারা কৃষি কাজ করে অনেকে লাভবান হচ্ছে। সবাই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা ঠিক না। জি, শুনবো আর কথা, অনেক উদাহরণ দিতে পারবো। জি, শুনবো। আর আমার মনে হয় মিস্টার শাইখ সিরাজ বলবার পর ইন্টেনসিভ কাল্টিভেশন করে তারা মোটামুটি লাভ করে। তবুও কৃষিটা খুবই ঝুঁকিপূর্ণ, আশানুরূপ ভাবে কৃষকরা লাভবান হচ্ছে না। ধন্যবাদ। আপনার কাছে আসবো। মিস্টার শাইখ সিরাজ, একেবারে ভিন্ন রকমের পরিবেশের মধ্যে গোটা পৃথিবী, বাংলাদেশে, এবং তার মধ্যে বাজেট। এবং আমরা জানি যে প্রতি বছর বাজেটের আগে আপনি কৃষকের বাজেট, কৃষি বাজেট নিয়ে সারা দেশ ঘুরে বেড়ান, এবং সেখানে ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাকের মতো নীতি নির্ধারকরা, মন্ত্রীবর্গ, তারাও দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে কৃষকের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন। এবার সেই সুযোগটা সেই অর্থে ছিল না, মাঠে গিয়ে করবার সুযোগ ছিল না। সো আপনি, এবং একটি প্রস্তাবনা অর্থমন্ত্রীর কাছে বাজেটের আগে তুলে দেন, আমরা প্রতি বছর দেখেছি। তো এবছর আসলে কি করতে পারলেন, কি করলেন, কি ধরনের প্রস্তাবনা কিভাবে দিয়েছেন একটু শুনতে চাই। এবং গোটা পরিস্থিতিটাকে আসলে কোভিড-19 যে জায়গায় এসে দাঁড় করিয়েছে কৃষককে, সেটিও একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আমার মনে হয় আপনার বক্তব্যের পরে কৃষিমন্ত্রী মহোদয় বলতে আরো সুবিধা হবে। ধন্যবাদ জিল্লুর রহমান, আপনাকে ধন্যবাদ কৃষিমন্ত্রীকে। দুজনই মোটামুটি কৃষিকে নিয়ে মোটামুটি বলছেন। জিল্লুর তো ইদানিংকালে আমি দেখছি যে কৃষি নিবেশ প্রজ্ঞার জনের মন্ত্রীর কথা বলেন। আর আমাদের মাননীয় মন্ত্রী একজন ব্যক্তি জীবনে কৃষিবিদ, অন্যদিকে তিনি খুব প্রো কৃষি একজন মানুষ এবং সত্যভাষী। আপনি ঠিকই বলেছেন যে আমার সাথে বিভিন্ন বাজেটে তিনি দিয়েছেন। এবছর আমরা একটি বাজেট করতে পেরেছিলাম আমাদের জাতির জনকের
জন্ম শতবার্ষিকীর প্রথম বাজেট শুরু হয়েছিল আমাদের গোপালগঞ্জ থেকে, সেখানেও মাননীয় কৃষিমন্ত্রী আমার সাথে উপস্থিত ছিলেন। তারপর থেকেই কোভিডে আক্রান্ত করে পুরা বিশ্ব এবং বাংলাদেশ আর হয়নি, কিন্তু কৃষকের সাথে আমাদের আলাপের প্রেক্ষিতে এবং প্রথম বাজেটটির প্রেক্ষিতে আমরা প্রস্তাবনা মাননীয় অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রী, প্রধানমন্ত্রী সবার কাছে ধারাবাহিকভাবে পাঠিয়েছি। আমি এখানে দুটি বিষয় উপস্থাপন করবো কৃষি বাজেট নিয়ে। প্রথম বিষয়টি হচ্ছে আমাদের দেশে একটা দিক হচ্ছে ফসল কৃষি। ফসল কৃষি একটা ধারাবাহিক, কারণ আমাদের এই গ্রেন যেটা আমরা যেটাকে বলি ধান, গম, চাল, এগুলোর জন্য সরকারের একটা অব্যাহত প্রণোদন আছে, বহু আগ থেকে আছে। সরকার সেটাকে ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছে। অর্থাৎ আমি বলছি যে ফসল উৎপাদনের জন্য যে সারের যোগানটা দেওয়া স্বল্প মূল্যে, বিদ্যুতের যোগান দেওয়া স্বল্প মূল্যে, বীজের যোগান দেওয়া স্বল্প মূল্যে, সেগুলো কৃষক পাচ্ছে বলে ফসল কৃষিতে কৃষক যাচ্ছে। এবং কোভিড-19 এর ফলে সারা পৃথিবী একটা বিপর্যস্ত অবস্থায় আছে। আপনি যেমন ভূমিকার প্রথমে বলেছিলেন যে আমাদের তিনটে প্রধান খাত, রেমিটেন্স, আরএনজি এবং এগ্রিকালচার। তো মনে করা হচ্ছে যে এগ্রিকালচার, রেমিটেন্স এবং আরএনজি খাতটা দুর্বল হয়ে যাবে এই বিশ্ব মন্দার কারণে। হ্যাঁ, এখন আমার হাতে আছে শুধু কৃষি। তাহলে আমার কাছে যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে আমাদের জিডিপির মেইন ড্রাইভিং ফোর্সই হওয়া দরকার কৃষি। এখন এই কৃষিকে যদি মেইন ড্রাইভিং ফোর্সকে আমরা চিন্তা করি, তাহলে আমার বাজেটটা কিরকম হবে? প্রচলিত বাজেট হবে আগের মতো, নাকি না কোভিড-19 কে মাথায় রেখে বাজেটের একটা রূপরেখা আসবে? তো সেই দিক থেকে যদি চিন্তা করি, তাহলে আমি মনে করি যে কোভিড-19 কে চিন্তা করে আগামী বাজেটটা আমরা দেখা উচিত। সেটা কি, ফসল কৃষি এটি থাকবে, অব্যাহত থাকবে, এবং এটা প্রতি বছরই সরকার এখানে একটা নির্দিষ্ট পরিমাণ ভর্তুকি সহ বাজেট দিয়ে থাকে। কিন্তু এই কোভিডকে চিন্তা করে আগামী কৃষির বাজেটটা কিরকম হবে সেটাকে আমি অনেক বেশি গুরুত্ব দিই, এই কারণে যে সেখানে অনেকগুলো বিষয় আছে। একটি হচ্ছে যে কৃষির সাথে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা খুব ইম্পর্টেন্ট। একদিকে হচ্ছে বাইরে থেকে আমাদের যে সমস্ত প্রবাসী আয় আসতো যাদের মাধ্যমে, সেই মানুষগুলো দেশে ফেরার একটা প্রক্রিয়া শুরু হচ্ছে। তো এটা একটা বড় ধরনের সমস্যা। দেশে যে সমস্ত তরুণ প্রজন্ম শিক্ষিত হয়ে বেকার হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আনএমপ্লয়মেন্টের কারণে যে সমস্ত বেকারত্ব আসবে, এদেরকে কৃষির সাথে সম্পৃক্ত করা। এবং এদেরকে কৃষির সাথে সম্পৃক্ত করতে গেলে আপনাকে বিষয়টা আসবে যে যান্ত্রিকীকরণ কৃষি। যখন আমরা কৃষির যান্ত্রিকীকরণ শুরু করেছি, কেবল যদি আপনি জমি চাষের কথা বলেন, তাহলে সেখানে আমরা 95% উপরেও অ্যাচিভ করে ফেলেছি। জমি চাষ আমাদের এখন ট্রাক্টর দিয়ে হচ্ছে। কিন্তু আমার ফসল হারভেস্ট, ফসল সংরক্ষণ কিংবা ফসল লাগানো, সে সমস্ত ক্ষেত্রে আমরা ক্ষেত্র বিশেষে 1%, 2% অ্যাচিভ করতে পারি। তো যান্ত্রিকীকরণ হতে হতে আমাদের সামনে এসে দাঁড়ালো কোভিড, এবং যান্ত্রিকীকরণ হতে হতে আমাদের সামনে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো এগ্রিকালচার ডিজিটাইজেশন। অর্থাৎ এগ্রিকালচার এবং আইওটি, এগ্রিকালচার এবং আইটি এর সাথে যুক্ত করা। কারণ এখন যতগুলো প্রযুক্তি আসছে কৃষিতে উন্নতিকরণের জন্য, সবগুলোই হচ্ছে ডিজিটাল এগ্রিকালচারের একটা রূপরেখা নিয়ে আসছে। তো সেই জায়গাতে আমাদের এই যে আনএমপ্লয়েড একটা বিশাল ইয়ুথ গ্রুপ, সেই ইয়ুথ গ্রুপটাকে আমরা কোথায় কর্মের সংস্থান? আমি মনে করি কৃষি হচ্ছে সেই জায়গাটাতে একটা বড় জায়গা, যেখানে আমি এদেরকে আমি সংস্থান করতে পারি। কারণ একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে এখনকার এগ্রিকালচার মানে হচ্ছে প্রিসিশন। এখানে কোনো দ্বিমত করার কিছু নেই। আপনি যা দেবেন তার থেকে রিটার্ন আসবে। আগে আমরা প্রকৃতি নির্ভরের উপরে থাকি। মাননীয় মন্ত্রী যেটা বলেছেন যে আমাদের ফসলের উৎপাদন বেড়েছে, ট্রু। 8-7 কোটি মানুষ, এখন জমি কমেছে কিন্তু জনসংখ্যা বেড়েছে, মানুষের খাদ্যের কোনো ঘাটতি হয়। এটা কেন হয়েছে? এটা হচ্ছে ওই যে সিড, যে সিডটায় আগে আপনি 5 মণ পেতেন, এখন পাচ্ছেন 40 মণ। এবং ওই সিডটার এই সুবিধাটা দিয়েছে বলে আপনার খাদ্য ঘাটতি হয়। এটাও যেমন একটা প্রিসিশন, কিন্তু ওটার উপর আপনার প্রকৃতির উপর কিছুটা কম বেশি নির্ভর হতে হতো। আপনি সেচ দিচ্ছেন, সার দিচ্ছেন, কিন্তু আপনাকে অনেক সময় বিরূপ প্রকৃতিতে ফসলকে নষ্ট করছে, আপনার কিছু করার থাকছে না। কিন্তু এখন কৃষিটা হয়ে যাচ্ছে অনেকটা যান্ত্রিকের
ঘরের ভিতরে কৃষি চলে আসছে, গ্রিন হাউসের ভিতরে কৃষি চলে আসছে, ভার্টিক্যাল হরাইজন্টাল সেই দিগন্ত জুড়ে ধান খেতে এখন হয়তো আগের মতো থাকবে না, এখন এটা হয়ে যাবে ভার্টিক্যাল এক্সপানশন, উপরের দিকে চলে যাচ্ছে। তো এই জায়গাগুলোতে আমার বিনিয়োগের অনেক সুযোগ আছে দুটো দিক থেকে। একটা হচ্ছে আর্থিক বিনিয়োগ, কারণ এই টোটাল এটা হচ্ছে কমার্শিয়াল ফাংশন। আরেকটা হচ্ছে বিনিয়োগ কি আমার তরুণ প্রজন্মের শ্রম মেধা বিনিয়োগ করা। যখনই আমি এখানে তার মেধার সাথে এই কৃষিটাকে যুক্ত করতে পারবো, অর্থাৎ ইন্টারনেট অফ থিংস কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তখন দুটার সংমিশ্রণে আমার ফোর্থ রেভলিউশন, যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলছি, সেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুধুই তো মাত্র ইন্ডাস্ট্রি বা কল কবজা না, এখানে কৃষি কি বলে আপনার ভ্যালু এডিশন থেকে শুরু করে প্রসেসিং থেকে শুরু করে সবকিছু আসবে। তো এই জায়গাগুলোতে বাজেটে সুনির্দিষ্টভাবে থাকা দরকার। ওয়ান। নাম্বার টু হচ্ছে বিশ্ব খাদ্য পরিস্থিতি বিপর্যস্ত। এর মধ্যে এফএও ইঙ্গিত দিয়েছে, IMF ইঙ্গিত দিয়েছে পৃথিবীতে ক্ষুধার ভাব এটা অনেক বেড়ে যাবে। বাংলাদেশের মানুষ কৃষিতে অনেক সিদ্ধ আছে। আপনি দেখবেন বিদেশে যে সমস্ত খামারগুলো আমরা আমাদের কৃষক ভাইরা করেছে, অর্থাৎ সেখানে নির্মাণ শ্রমিক হয়ে গিয়েছে, কিন্তু সেখানে সে একটা উদ্যোক্তায় পরিণত হচ্ছে। আরবদের কাছ থেকে, ওমানিদের কাছ থেকে জমি লিজ নিয়ে সে সেখানে কৃষি কাজ করছে। হ্যাঁ, এখন এদেরকে ফিরিয়ে না এনে সেই দেশের সাথে আমার কূটনৈতিক তৎপরতা করে, তার দেশ তো পুরাই খাদ্য আমদানি নির্ভর দেশ, আমরা তাদেরকে সেখানে নিয়োগ করতে পারি, অর্থাৎ উইন উইন সিচুয়েশন। তারাও টিকে গেল, তাদের খাদ্যের আমদানি করতে হলো না, আমার লোকগুলো থাকবে। আর অন্যদিকে তরুণ প্রজন্মের সাথে যে বাণিজ্যিক কৃষির কথা আমি বলছি, এই বাণিজ্যিক কৃষির সাথে যে টেকনোলজির একটা সংযুক্তিকরণ, এটা আগামী বাজেটে আমি আশা করছি সরকার ইঙ্গিত রাখবে। আর আরেকটি কথা বলে আমি আমার এই পর্যায়ে আলোচনাটা শেষ করব, সেটা হচ্ছে আমাকে দুটি কারণে কৃষক আগের চাইতে বেটার, কিন্তু যতটুকু বেটার কৃষির হয়েছে, অর্থাৎ কৃষির উন্নয়ন যতটুকু ঘটেছে, কৃষকের উন্নয়ন ততটুকু ঘটেনি। আবার কৃষকের উন্নয়ন যতটুকু ঘটেছে, তার জীবন বা সামাজিক মর্যাদা ততটুকু হয়। এটা হচ্ছে আমাদের মাইন্ডসেট। আমরা সেই জায়গা থেকে সরে আসতে হবে। কৃষককে এত বড় একটা কন্ট্রিবিউশন রাষ্ট্রকে, সোসাইটিকে, দেশকে করছে, সেই মানসিকতা আমাদের ভিতরে তৈরি হয়নি বলে একটু অবহেলিত হয়ে থাকছে। আমি এই জায়গাটাতে অনেক জোর দেব যে এখানটাতে রাষ্ট্র আগামীতে চিন্তা ভাবনার ভিতরে আনবেন, অর্থাৎ ওই 5 মনের জায়গায় 50 মন হয়েছে বিধায় এটার থেকে যে বাড়তি পয়সাটা কৃষক পেয়েছে, সেটা দিয়ে তার জীবন মানের কিছুটা ঘটেছে। কিন্তু এই 50 মনের যদি কৃষক ফেয়ার প্রাইস পেত, যেটার কথা আপনি প্রথমে বলেছেন, ন্যায্য মূল্য, সেটা পেলে কৃষকের অবস্থা আপনার আমার মতোই থাকতে হবে, অনেক ভালো থাকবে। সেটা হয়, সেটার জন্য রাষ্ট্র ব্যবস্থার এখানে কিছুটা হলেও আমি মনে করি দুর্বল। কারণ আমরা কৃষককে মার্কেট এক্সেসে এখনো মধ্যস্বত্বভোগীর হাতে কৃষক বন্দী হয়ে আছে। আমরা খুব সুন্দর একটা মার্কেট ব্যবস্থাকে আনতে পারি, যার মাধ্যমে কৃষক এই কাজগুলো করতে পারে। তবে আসার কথা হচ্ছে সাম্প্রতিক সময়ে এসে এগ্রিকালচার মার্কেটিং এর ফলে এখন অনেক কৃষকই তার উদ্যোক্তা কৃষক যারা, আমি বলছি যে একেবারে সনাতনী কৃষক না, যিনি ধান চাষ করেন বা গম চাষ করেন তার কথা বলছি না, যে এগ্রিকালচারের যে উপখাত গুলো আছে, পোলট্রি, ফিশারি, ডেইরি থেকে শুরু করে হাই ভ্যালু ক্রপ, তারপর ফল উৎপাদন যারা করে, এরা সব তরুণ উদ্যোক্তা। সারা দেশব্যাপী লক্ষ লক্ষ তরুণ উদ্যোক্তা, এরা ডিজিটালি মার্কেটিং করছে বলে এদের জীবন মানের অবস্থা আমাদের সনাতনী কৃষক যারা ফসল কৃষি করে তাদের সেটি বেটার। তাহলে জিনিসটা যদি ওই ফসল কৃষিটাকে আমি যদি মার্কেটিং এর ভিতরে নিয়ে আসতে পারি, কাঠামোর ভিতরে, সেখানে দরকার আমি মনে করি যে গভর্নমেন্টের কিছু কিছু জিনিস নীতিগতভাবে সিদ্ধান্তে আসা দরকার। ওয়ান হচ্ছে প্রাইস ফিক্সেশন, প্রাইস কমিশন। যেমন আমাদের ধানের দামটা, সরকার কিছু ধান কেনে এবং কিছু চাল কেনে বলে সরকার হয়তো কৃষক এখান থেকে কিছু কৃষক হয়তো সুবিধা পায়, কিন্তু অন্য কোনো প্রোডাক্টের সেভাবে ওই আখ ছাড়া অন্য কোনো প্রোডাক্টের সেভাবে প্রাইস কমিশন হয়নি। প্রাইস কমিশন যদি হয়, সেটা হবে কি কৃষকের অন্তত তার পক্ষে একটি জিনিস থাকবে যে এই পণ্যটা সে এত দামের নিচে বিক্রি করবে না, সরকার এটা নির্ধারণ করে দিয়েছে। অন দ্য আদার হ্যান্ড আরেকটা কি সমস্যা লক্ষ্য করি, যে আমি যদি গতকালকের কথা আপনাকে বলি, বাংলাদেশের কৃষক বিগত সময়ে
যে পরিমাণ গাজরের উৎপাদন করেছে, আমার যা চাহিদা আছে তার চেয়ে বেশি উৎপাদন হচ্ছে, কিন্তু চায়না থেকে গাজর ইম্পোর্ট হচ্ছে। কয়েকদিন আগে পেঁয়াজ নিয়ে এত কীর্তিকাণ্ড হয়ে গেল, যখন বাংলাদেশের কৃষকের পেঁয়াজ ঘরে আসলো তখনও ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে। এই যে আমদানিটা, অহেতুক আমদানি করে দেশীয় উৎপাদনকে ব্যাহত করছে, কৃষককে ক্ষতিগ্রস্ত অবস্থা ফেলছে, তাহলে যদি আমি আমার ক্রপ ক্যালেন্ডার গুলো দেখে কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং আমদানিকারক যারা তাদের সাথে আমরা যদি এই প্রোডাক্ট গুলো, ট্যারিফ গুলোকে বাড়িয়ে দিই যখন আমার মৌসুম হয়, তাহলে আমদানি নিরুৎসাহিত হয়, আমাদের কৃষক এখান থেকে ভালো মূল্য পেতে পারে। এই সিদ্ধান্তগুলো সরকার নীতিগতভাবে দেবেন আগামী দিনগুলোতে, তাহলে কৃষক আরো বেটার প্রাইস পাবে। মিস্টার শাইখ সিরাজের বক্তব্যের প্রেক্ষিতে নিশ্চয়ই আপনার কিছু বক্তব্য আছে এবং তিনি ন্যায্য মূল্যের কথা বলছিলেন। তার সঙ্গে আমি একটু যোগ করে দিতে চাই যে এবছর বোরো মৌসুমে প্রায় 48 লক্ষ হেক্টর জমিতে আনুমানিক উৎপাদন 307 লক্ষ মেট্রিক টন, অথচ সরকার সংগ্রহ করবার লক্ষ্য নিয়েছে ধান চাল মিলে 17 লক্ষ টন, তার মধ্যে ধান 6 লক্ষ এবং চাল 11 লাখ টন, যা বোরো উৎপাদনের 5-6%। অনেকেই মনে করছেন যে এবছর কোভিডের কারণে আসলে প্রচুর পরিমাণে খাদ্য যা উৎপাদিত হবে সেটা যেন সরকার কিনে নেয়, এরকম পরামর্শ আমার এই অনুষ্ঠানে অনেকে দিয়েছিলেন, যাতে খাদ্য সংকট মোকাবেলা করতে সরকারের জন্য সহজ হয় যদি কখনো সংকট দেখা দেয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই যেই সংগ্রহকে আপনারা লক্ষ্য হিসেবে নিয়েছেন, এই দুর্যোগের সময় সেটা যথেষ্ট পর্যাপ্ত কিনা এবং আরও কিছু করবার আছে কিনা, এবং এই সিদ্ধান্ত কি ভবিষ্যতে খাদ্য নিরাপত্তাকে কোনো সংকটের মুখে ঠেলে দেবে কিনা? কারণ আপনি শুধু মন্ত্রী নন, আপনি নিজে একজন কৃষিবিদ, কৃষি বিজ্ঞানী, সে কারণে আপনার কাছে প্রশ্ন, এখানে আরো কিছু করবার আছে কিনা। ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। খুবই ভালো প্রশ্ন। কৃষিটা সবসময়ই হর্নস অফ ডায়লামা, উভয় সংকট। যদি দাম বেশি বেড়ে যায় তাহলে যারা নিম্ন আয়ের মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক, স্বল্প আয়ের মানুষ, সীমিত আয়ের মানুষ, তারা বিক্ষুব্ধ হয়, তারা ক্ষতিগ্রস্ত হয়, তারা তাদের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হয়, তারা পর্যাপ্ত খাবার তারা খেতে পারে না। এবং অনেক সময় সারা পৃথিবীতে খাদ্য নিয়ে অনেক রায়ট হয়েছে, সরকারের পতন হয়েছে, অনেক যুদ্ধ হয়েছে, পৃথিবীর বেশি মাইগ্রেশন হয়েছে খাদ্যের জন্য। খাদ্যের জন্য ইউরোপ থেকে আমেরিকায় গিয়েছে, কিংবা ইউরোপ থেকে সাউথ আমেরিকায় গিয়েছে। ঠিক তেমনই ভাবে এই চায়না থেকেও নাকি ঘুরে সেই সাইবেরিয়া দিয়ে রেড ইন্ডিয়ানরা, জাপানিজরা, যেটা আমরা বলি রেড ইন্ডিয়ান, এই আমেরিকায়, তারা কলম্বাস যাওয়ার অনেক আগে আমেরিকাতে গিয়েছে। যাই হোক, সেটি বিষয় নয়। পৃথিবীতে এই খাদ্য নিরাপত্তা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি সম্প্রতিকালেও হিলারি ক্লিন্টন তার একটা বলেছিল, ফরেন সেক্রেটারি ফর স্টেট, তিনি বলেছেন যে খাদ্য নিরাপত্তা, ফুড সিকিউরিটি ইজ নট অনলি অ্যাবাউট ফুড, ইটস অলসো অ্যাবাউট ন্যাশনাল সিকিউরিটি। সো শি হ্যাজ পুট ইট অন দ্য টপ অফ দ্য এজেন্ডা ইন ফরেন পলিসি। এটা সে সংযুক্ত করে গিয়েছে এবং সিনেট কংগ্রেসও সেটাকে অ্যাপ্রুভ করেছে। ব্যস্ত 2007-8 সালে যে ক্রাইসিস হয়েছিল, ইকোনমিক স্লোডাউন, এখন যেটা কোভিড-19কে কেন্দ্র করে আমরা মনে করছি যে পৃথিবীতে আরো একটা মহামন্দা বা একটা রিসেশন হতে পারে এবং অনেক এলাকায় খাদ্য উৎপাদন কমে যাবে, খাদ্য সংকট হবে এবং দুর্ভিক্ষ হতে পারে। সেই সময় কিন্তু 3টা জিনিস হয়েছিল, 3F, ফুয়েল, ফুড অ্যান্ড ফাইন্যান্স, 3টার একটা ক্রাইসিস। এবং তারপর পরেই আপনার গ্রুপ অফ 20 নেশন নেতারা ইটালির একটা মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে এই খাদ্য নিরাপত্তাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। থেকে আমি সেই বিস্তারিত সেটিতে যাচ্ছি না। হাংরি ম্যান ইজ অ্যাংরি ম্যান, সবসময় এটা বলা হয়ে থাকে। তো এই প্রেক্ষিতে আমি আপনাকে বলতে চাই যে খাদ্য নিরাপত্তাটা সরকারের জন্য খুবই একটা উভয় সংকট। শাইখ সিরাজ ভাই শুনে খুশি হবেন, আপনারাও হবেন, আমরা যে ধানের দাম করেছি, গত বছর ধান বিক্রি হয়েছে এই সময় ম্যাক্সিমাম 600 টাকা। সেই ধানের দাম এই মুহূর্তে বাংলাদেশে 800-900 টাকা। খাদ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, আপনার কাছে একটু তথ্য রয়েছে, 8 লক্ষ টন ধান আমরা কিনবো চাষির কাছ থেকে। আমরা নির্ধারণ করেছি 1040 টাকা। আর চাল কত কিনবেন? চাল কিনবো আমরা 10 লক্ষ টন।
ওকে, মানে আর 1.5 লক্ষ এখানে 1 লক্ষের সাড়ে হেরফের আছে আর কি আমার হিসেবে। জি। 11.5 লক্ষ টন। হুম। আর 1.5 লক্ষ টন হলো আতপ চাল। চাটগাঁর মানুষ, চিটাগাংয়ের মানুষ, সিলেটের মানুষ আতপ চাল খায়। তো এই মুহূর্তে চালের দাম আমরা নির্ধারণ করছি 36 টাকা। মিলাররা আমাদের সাথে এগ্রিমেন্ট করেছে খাদ্য মন্ত্রণালয়ের সাথে, কোনো মিলার আজ পর্যন্ত চাল দেয় নাই। এবং মনে হচ্ছে যে যে দাম আছে চাল সরকার কিনতে পারবে না। আমরা মনে করেছিলাম ধানটা অন্তত কেনা যাবে, কারণ একটা ধান যদি 700, 750, 800 টাকায় বিক্রি করতে পারে তাহলে চাষি খুবই খুশি, মহা খুশি। কিন্তু আমরা দিচ্ছি 1040 টাকা, 240 টাকা সে প্রতি মনে বেশি পাচ্ছে। তারপরেও কোনো কৃষক ধান দিচ্ছে না, কারণ সে বলতেছে যে বাজারে ভালো দাম আছে মোটামুটি। এই ঝামেলা খাদ্য ইয়েতে যাওয়া ও সিএলএসডির কাছে, তার কাছ থেকে চেক নেওয়া, নেওয়া, ঘোরাঘুরি, মানে এটা একটা বড় ঝামেলা মনে করে ধান দেয়াটা। বড় ঝামেলা। জি। এখন খাদ্য মন্ত্রণালয়, আমি বলতে দ্বিধা নাই আর কি, এই প্রথম আমি মিডিয়াতে বলছি, আমরা একটা খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছি। আমরা যে সরকার যে খাদ্য কিনে, দুইটা উদ্দেশ্য থাকে। একটা হলো কৃষককে ইনসেনটিভ দেওয়া, অর্থাৎ উৎসাহ দেওয়া, প্রণোদনা দেওয়া। আরেকটি হলো যে কোনো ক্রাইসিস হলে খাদ্যের দরকার হবে এবং পর্যাপ্ত খাদ্য আপনার গুদামে থাকতে হবে। এই যে করোনা বা এই কোভিড-19 জন্য যে হারে সরকার ত্রাণ দিয়েছে, যেভাবে মানুষ চাল কিনে মানুষের ঘরে ঘরে ব্যক্তিগত উদ্যোগেও দিয়েছে, যদি পর্যাপ্ত ধান চাল না থাকতো তাহলে কিন্তু দাম অনেক বেড়ে যেত এবং বাজার মিলারদের নিয়ন্ত্রণে চলে যেত, অস্বাভাবিক দাম হতো। কিন্তু যেহেতু সরকারের গুদামে পর্যাপ্ত 19 লক্ষ টন গম এবং চাল ছিল, এই জন্য বাজারের উপর প্রভাব বিস্তার করতে পারে নাই মিলাররা। চাল কিন্তু সরকারকে কিনতেই হবে, গুদামে চাল থাকতেই হবে। কে জানে যে একটা বড়, ধরুন 88 সালের একটা বন্যা হবে না, কিংবা 97-98 সালের একটা বন্যা হবে না। সেরকম বন্যা যদি হয় তাহলে কিন্তু দুর্ভিক্ষ একদম হবে। কাজে সেটা মোকাবেলা করার জন্য আপনার গুদামে পর্যাপ্ত চাল থাকতে হবে। এখন সরকার চাল কিনতে পারছে না, এই মিলাররাও দিচ্ছে না, চাষিরাও ধান বিক্রি করতে আসতেছে না। এরকম একটা ইয়ের মধ্যে। মিস্টার মিনিস্টার, এখানে আরেকটা প্রসঙ্গ আনতে চাই। আমার মনে হয় এই বিষয়টা পরে মিস্টার শাইখরা যখন বলবেন তিনিও অ্যাড্রেস করবেন, যে আমরা প্রতি বছর সার, কৃষি যন্ত্রাংশ এবং পানি, কীটনাশকের পেছনে কৃষকের যে ব্যয় হয় সেটাও খুব কম নয় কিন্তু, এবং সরকার যে ভর্তুকি দেয় তারও একটা সুবিধা পায় বলে, সুবিধাভোগী একটা ব্যবসায়ী গোষ্ঠী তার সুবিধা পায়, কৃষকরা পায় খুব কম। এবং এমনকি চালের যে সাপ্লাই চেন আছে তার ফায়দাটাও চলে যায় 5-6 স্তরের মধ্যস্বত্বভোগীদের হাতে। এবং সরকারি ক্রয় প্রক্রিয়ার সঙ্গেও কিছু মানুষ লিপ্টে আছে যারা মূলত চাল অর্থনীতির সুবিধাটা পান। এবং সবচেয়ে বড় শক্তিশালী বাজার শক্তি হচ্ছে আড়তদার এবং অটো রাইস মিল, আগে পরে ফরিয়া, ব্যাপারী, আড়তদার, পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী রয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এসব সর্বজনবিদিত যে নিত্য নৈমিত্তিক ঘটনা, এবং সরকার আজ অবধি এগুলো বন্ধের জন্য কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? কারণ আমাদের কৃষির সঙ্গে, কৃষি অর্থনীতির সঙ্গে আমাদের দারিদ্র পরিস্থিতির একটা গভীর সম্পর্ক রয়েছে। মোট জিডিপির 13.07% আসে কৃষি খাত থেকে, কিন্তু এখানে একটা কাঠামোগত সন্ত্রাসের অভিযোগ আছে এবং এই বিষয় নিয়ে কথা বলার মতো কোনো কৃষক সংগঠনও কিন্তু নেই। মিস্টার শাইখরা যে বিষয়ে আমার যদ্দূর মনে পড়ে আমার অনুষ্ঠানে বেশ কয়েকবার এই বিষয় নিয়ে কথাও বলেছেন। তো এই সব বিষয়ে একটু মানে সরকারের ভাবনাটা কি সেটা একটু শোনা দরকার। এই সমস্যাগুলো ছিল, আমি কাউকে ব্যক্তিগতভাবে, কোনো মন্ত্রীকে, কোনো ব্যক্তিকে আমি এই ব্যাপারে দোষারোপ করতে চাই না। তবে আমি খাদ্যমন্ত্রী ছিলাম, আপনি জানেন, 5 বছর, এবং ত্রাণ মন্ত্রীও ছিলাম, ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা। আমি ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী যতদিন ছিলাম, 4 বছরের কিছু বেশি, আমি 1 টন চাল, 1 টন গম কাবিখা টিয়ার আওতায় আমি ব্যক্তিগতভাবে আমার এলাকার জন্য আমি নেই নাই, এবং আমি বাংলাদেশের কাউকে আমি দিইনি। এবং প্রথম 6 মাস, 8-9 মাস, 1 বছর আমার বারান্দাতে ঘোরাঘুরি করছে, কিন্তু কোনো রাজনৈতিক কর্মী, সামাজিক কর্মী, প্রভাবশালী ব্যক্তি আমার কাছ থেকে নিতে পারেনি। আসেন চাল কেনা, ব্যক্তিগত পর্যায়ে চালের পারমিট দেওয়া হতো, আপনাকে 500 টন, 1000 টনের পারমিট আমরা দিলাম। এবং এর মধ্যে আপনি যেটা বললেন সেই কথাগুলো, সিন্ডিকেট একটা এরিয়া, আমি এমন একটা নিয়ম করে দিয়ে আসছিলাম যে কম্পিউটারে দিবেন, দিয়ে আমি যদি 10 লক্ষ চাল কিনি, কার কাছ থেকে কত কিনবো কম্পিউটার আপনাকে নির্ধারণ করে দিবে মিলারের ক্ষমতা অনুযায়ী, মিলারের যে ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী। দিনাজপুরে এত, নওগাঁ এত,
আপনার পাবনায় এত, ফরিদপুরে এত, এইভাবে। তো কাজেই এটা হলো সিস্টেমের উপরে, আমি এটা করে দিয়ে আসছি। তারপরে কিছুটা ব্যত্যয় হয়েছে, তবে অতটা করতে পারছে না। আমি ফ্র্যাঙ্কলি বলি, বর্তমান যে মন্ত্রী আসছে খাদ্যমন্ত্রী, উনি আসার পরে আমি বলছি এই যে চাল কিনবেন, যদি একবার গায়ে কালিমা লাগান, প্রথম বছর যদি লাগান আর 4 বছর এটা মুছতে পারবেন না, যত ভালো কাজই এই কালিমা কিন্তু মুছতে পারবেন না। উনি আমাকে জড়িয়ে ধরে বলছে যে আপনার উপদেশ আমি নিব, আপনি আমাকে সহযোগিতা করেন। জি আমরা গত বছর 4 লাখ টন ধান কিনলাম, এই প্রথম। ধান কেনা হয় না, কি করে এই খাদ্য মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলে যে ধান পাওয়া যায় না, পরে গিয়ে কি করে এটা চাইলে রূপান্তর করে করে মিলারদেরকে দেয়। আমরা গতবার সিদ্ধান্ত নিলাম না, এবার আমরা ধান কিনবো, একদম দাম কম ছিল এতক্ষণ তো তাই বলতেছিলাম। এই 4 লক্ষ ধান কিনতে গিয়ে ওই যে আপনি যেগুলো বললেন, জি মধ্যসত্ত্বপতি, বরিয়া, অমক, রাজনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব সব মিলে তারা এই ধান টান দিয়ে একদম আমাদেরকে লেজে গবর করে দিল। আর মিডিয়া তো, বাংলাদেশের মিডিয়ার সাইজ তো অনেক বড়, জি ইলেকট্রনিক, সেই আমরা তাদের আমরা ভোগ করেছি। আমরা সিদ্ধান্ত নিলাম আমনে 6 লক্ষ টন ধান কিনবো, এবং সিদ্ধান্ত নিলাম এটা আমরা প্রান্তিক ক্ষুদ্র চাষীদের কাছ থেকে কিনবো লটারির মাধ্যমে। ক্ষুদ্র প্রান্তিক চাষীদের লিস্ট করলাম, তালিকা আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে আমরা দিলাম, আমাদের ব্লক সুপারভাইজার বা উপ সহকারী কৃষি কর্মকর্তা তারা দিল, তার ভিত্তিতে লটারি করে দেওয়া হয়েছে। এবং এই 6,25,000 টন চাল আমরা আমনে কিনেছি, খাদ্য মন্ত্রণালয় কিনেছে। কোন মিডিয়াতে, ইলেকট্রনিক আর প্রেস, একটি ক্রিটিসিজম, সমালোচনা আসে নাই। এবং সেই তরিকা রেখে, সেই নিয়ম কানুন রেখেই এবার 8 লক্ষ টন ধান আমরা কিনতে চেয়েছিলাম। জি আমরা লিস্টও পাঠিয়েছি, আসবো তালিকা আবার আপনার পাঠিয়েছি, কাছে। লটারি হয়েছে। প্রান্তিক যারা আমনে পাইছিল তাদেরকে বাদ দিয়ে লটারি হয়েছে। কিন্তু ওই যে বললাম যে ধানের দামের জন্য এখন ধান কেনা যাচ্ছে না, ওগুলো অনেকটা অ্যাড্রেস করা হয়েছে। মানে বাট অতীতের কিছু লিগ্যাসি আছে যেটা আপনাকে সামলাতে হচ্ছে। অবশ্যই চরম, মানে জি সেই লিগ্যাসি আসছি আবার আপনার আমি কাছে। আপনাদের বলতে পারবো না। জি আসবো তবে আবার একটা বলতে পারি, কামাল ইবনে ইউসুফ আমার আগে মন্ত্রী ছিলেন। জি যখনই ওনার সাথে কোনো এমবাসিতে কোনো অকেশনে দেখা হয়, তাছাড়া তার দেখা হয় না। জি যারা আমাকে বলে যে আমার অফিসের সামনে এরকম হাট বসা থাকতো, আপনি এটা পরিষ্কার করলেন কিভাবে? শুনি যে কোনো মানুষ নাকি আপনার অফিসের সামনে নাই। এত আদর করে আমাকে ছোট ভাইয়ের মতো একদম ধরে বলে যে আমি আপনাকে অভিনন্দন জানাই। জি খুবই আনন্দের খবর। মিস্টার শাইখ সিরাজ, আমরা জানি যে কোভিড-19 পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের দিক থেকে প্রায় 97 লক্ষ কোটি টাকার প্রণোদনা বিভিন্ন খাতে ঘোষণা করা হচ্ছে। 12 এপ্রিল সরকার কৃষি নিরাপত্তায় 5% সুদে 5,000 কোটি টাকার ব্যাংক ঋণ বরাদ্দের ঘোষণা দিয়েছে। আপনার কাছে একটু গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে আমি একটু শুনতে চাইবো যে কারা কারা কিসের ভিত্তিতে এই সুবিধাটা পাচ্ছে, সেরকম কোনো ধারণা কি এখন পর্যন্ত পাওয়া গেছে কিনা, এবং নীতিমালায় কোনো ফাঁকফোকর আছে কিনা, বা আদৌ এটা সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব কিনা, এবং সেই সঙ্গে যদি ডক্টর রাজ্জাকের কথার প্রেক্ষিতে কিছু বলবার থাকে আপনি নিশ্চয়ই বলবেন। ধন্যবাদ জিল্লুর। প্রথম ডক্টর রাজ্জাক সাহেবের কথার প্রেক্ষিতে একটি কথা বলি। এবার ধান ক্রয় এবং ধানের মূল্য পাওয়া, এটা আমি খুবই সাধুবাদ জানাই, এবং প্রথম থেকেই এটার প্রতি দৃষ্টি দিয়েছিল বলে হাওড় অঞ্চলের ধানগুলো সরকার খুব নিরাপদ ভাবে কেটে আনতে পেরেছিল। কারণ ওখানে আমাদের একটা বড় হারভেস্ট, সেটা মিস করলে আমরা করতে করি ঘাটতির মধ্যে পড়ে যেতাম। যেমন হারভেস্টার দিয়ে লোকবল এনে সেটা করা হয়েছে, এটার জন্য অবশ্যই ডক্টর রাজ্জাক এবং তার মন্ত্রণালয়কে সাধুবাদ দিতে। দ্বিতীয়ত হচ্ছে যে এখন যেমন আমাদের মৌসুমটা চলছে, আমের মৌসুম, লিচুর মৌসুম, এটা নিয়েও তারা বেশ আগেই চিন্তা ভাবনা করেছে বলে এখন বাজার মূল্য ভালো পাচ্ছে। আমি যে জায়গাটাতে ডক্টর রাজ্জাকের সাথে একটু দ্বিমত পোষণ করবো, সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝি যে আমাদের এই গ্রেড বা চালের বাৎসরিক যা চাহিদা, আমরা বলি যে 3.5, তাই না, 3.5 কোটি টন আমাদের উৎপাদন হয়, এবং সেটা চাল করলে, ধান থেকে চাল করলে সেটা কমে এসে হয়তো 3 কোটি বা তার চেয়ে কম হয়। তার মানে আমাদের বাৎসরিক চাহিদা হচ্ছে এটা। এখন প্রশ্ন হচ্ছে সরকারের গোডাউনে এই বাৎসরিক চালের চাহিদার গোডাউনের ধারণ ক্ষমতা হচ্ছে মাত্র 17-18 লক্ষ টন। তাও ডক্টর রাজ্জাক যখন খাদ্যমন্ত্রী ছিলেন তখন
একটা গোডাউন, বড় আকারের গোডাউনটা বানানো হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংকের টাকায়, সেটার কারণে কিছুটা 14 লক্ষ কিছুটা টন বেড়েছে। পারি আসছিলাম। জি জি। তো এখন আমার জায়গাটা হচ্ছে, আমি ডক্টর রাজ্জাকের সাথে আমি যেটা বলতে চাইবো যে দেখুন, 3.5 কোটি টন খাদ্যশস্যের বাজার বছরব্যাপী, সেখানে সরকারের ক্ষমতা আছে মাত্র 17 লক্ষ টন মজুত করা, আর বাকি প্রায় 3 কোটি টনটাই হচ্ছে বেসরকারি পর্যায়ে অর্থাৎ ব্যবসায়ীদের হাতে। তাহলে সিংহভাগটা যে কন্ট্রোল করে তার সাথে তো আপনি এই 17 লাখ টন দিয়ে পেরে উঠবেন না। আমার বারবার প্রস্তাব ছিল যে সরকারের সংরক্ষণ ক্ষমতাটাকে আরো বেশি শক্তিশালী করা, অর্থাৎ আমার কাছে যদি আরো বেশি থাকতো তাহলে ব্যবসায়ীরা কখনো যদি আর্টিফিশিয়াল ক্রাইসিস বাজারে তৈরি করে আমি ছেড়ে দিলেই আমার সাথে প্রায় পেরে উঠতো না। যেমনটি এবার এই কোভিড কালীন সময় সরকারের কাছে এত বেশি ছিল বলে বাজারের স্থিতিশীল ছিল, অথবা আমি বারবার তাগিদ ওই জায়গাটাতে দিচ্ছি যে সরকারের ধারণ ক্ষমতাটা অনেক বাড়াতে হবে, অনেক বাড়াতে হবে। নাম্বার 2 হচ্ছে এই যে আপনি দ্বিতীয় প্রশ্নটি আমাকে করেছেন, আমি যে প্রণোদনার প্রশ্ন, ঋণের প্রশ্ন, যেটা 5,000 কোটি টাকার। জি, 5,000 কোটি টাকা। এটা নিয়ে ডক্টর রাজ্জাকের সাথে আমার একাধিকবার আমার ইন্টারভিউ হয়েছে, কথা হয়েছে, এবং কোভিড কালীন সময় তার সাথে আমার অলমোস্ট প্রতিদিনই কথাবার্তা হয়। হ্যাঁ, উনি আমাকে অনেক কিছু বলেন, আমিও কিছু বলার চেষ্টা করি। তো এই প্রণোদনাটা প্রধানমন্ত্রী দিয়েছে, প্রথম দিল গার্মেন্টস ওনারদেরকে, তারপর আসলো কৃষি ক্ষেত্রে। খুব ভালো। প্রথম ছিল এটা 6% না 7% হারে, আবার ডক্টর রাজ্জাককে ধরার পরে ওটাকে 4% করা হলো ওনার উৎসাহে বাংলাদেশ ব্যাংকের সাথে কথাবার্তা হতো। আমার প্রশ্নটি হচ্ছে, এটা তো দেয়া হচ্ছিল তাৎক্ষণিক যে ফিশ ফার্মার, পোল্ট্রি ফার্মার, ডেইরি ফার্মার, এরা যে প্রতিদিন তার মাছকে খাদ্য দিতে হয়, প্রতিদিন গরুকে খাবার খাওয়াতে হয়, প্রতিদিন মুরগিকে খাবার খাওয়াতে হয়, কিন্তু সেই সময়টাতে কোভিডের প্রথম দিকে সে বাজার পাচ্ছিল না, কোনো কিছুই বিক্রি হচ্ছে না, কিন্তু এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এদেরকে খাবার দিতে হতো। তখন এই যে ফুল চাষি থেকে শুরু করে সব, কোনো কিছু বিক্রি হয়, এদেরকেই এই টাকাটা প্রণোদনা হিসেবে দেওয়ার কথা ছিল। আজকে প্রধানমন্ত্রী ঘোষণার পরে প্রায় 3 মাস হয়ে গেল। আমি বিনীতভাবে ডক্টর রাজ্জাককে বলছি এবং আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি, এই টাকাটা এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী কৃষকের হাতে পৌঁছায়। অর্থাৎ প্রশ্নটি হচ্ছে যে আমার কৃষি ঋণ যেরকম জটিলতার ভেতরে দীর্ঘসূত্রিতার মাধ্যমে যাবে, এই টাকাটা তো সে কারণে দেওয়া, এটা দেওয়া হয়েছিল তাৎক্ষণিকভাবে এদেরকে নিরূপণ করে কে ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে টাকাটা দেয়া এবং পরবর্তী সিজনটাতে সে যাতে ধরতে পারে, সেটা হয় না। কিন্তু মিস্টার শাইখ সিরাজ, আমি জাস্ট একটু জানতে চাই যে কৃষকরা কি ব্যাংকের মাধ্যমে ঋণ নিতে একটু অনাগ্রহী কিনা? কারণ ব্যাংক ঋণের মধ্যে ব্যাংকের সঙ্গে সম্পর্ক রাখা মানেই হচ্ছে তাকে সরকারের আরো অন্যান্য সংস্থার মধ্যে তার নামটা ঢুকে পড়া, সেখানে ট্যাক্স সহ নানা বিষয় আসে, এরকম কোনো বিষয় আছে কিনা? এই বিষয়টা এখনো না, এই বিষয়টা সরকার এখনো ভাবে না, কারণ তাকে ফিশ ফার্মার, পোল্ট্রি ফার্মার হয়তো কিছু কিছু ক্ষেত্রে ট্যাক্সের আওতায় আসছে, কিন্তু আমাদের প্রচলিত যে 2,50,000 টাকার উপরে হলে সে ট্যাক্সের আওতায় আসবে। আমাদের ফসল কৃষকরা সেটার মধ্যে এখন পর্যন্ত আসছে না। বিষয়টা সেই জায়গায়, বিষয়টা হচ্ছে যে আপনি যে কৃষকদের উদ্দেশ্যে টাকাটা দিয়েছেন সেটা তো ছাড় হলো না। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে যে প্রচলিত যে ব্যাংকের ঋণ দেওয়ার যে নিয়ম, সেই নিয়মটা দেখুন কিভাবে আমাদের 24,000 কোটি টাকা কৃষি, এটা 8,000 কোটি টাকা থেকে এই সরকারি বাড়াতে 24,000 কোটি টাকা এনেছে। এগুলো বিভিন্ন শিডিউল ব্যাংকের মাধ্যমে এবং বেসরকারি ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়। প্রশ্নটি হচ্ছে সরকার এখানে দিচ্ছে হচ্ছে 9% সুদ কৃষক, সেটা এবার কোভিডের কারণে 4% আনা হচ্ছে। এখন বেসরকারি ব্যাংকগুলো সরকারের কাছ থেকে টাকা নিচ্ছে কৃষককে দেওয়ার জন্য, গ্রাম পর্যায়ে তার ব্যাংকের কোন ইনফ্রাস্ট্রাকচার বা লোকবল না থাকার কারণে এরা এমএফআই এর মাধ্যমে, ক্ষুদ্র ঋণদাতা সংগঠনগুলোর মাধ্যমে টাকাটা দেয়। কারণ ক্ষুদ্র ঋণদাতা সংগঠনগুলো তাদের নির্দিষ্ট কি বলে কৃষক আছে বা তাদের সদস্য আছে যাদের মাধ্যমে তারা এটা বিতরণ করে। প্রথম কথা হচ্ছে সে আগেও বেসরকারি ব্যাংকগুলো, সরি এই ক্ষুদ্র উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলো দাতা গোষ্ঠীর অর্থ যাকে দিত, সরকারের ঋণ দেওয়ার অর্থ ওই একই জনকেই দিচ্ছে। নাম্বার 2 হচ্ছে এই টাকাটা সে যখন রিকভারি করতে যায় তখন তার এই ঋণের যে সুদটা এটা চলে আসে 24% সর্বোচ্চ।
তাহলে গভর্নমেন্ট দিচ্ছে আপনাকে 4% হারে, আর কৃষকের থেকে আপনি রিকভারি করছেন 24-25% হারে, তাহলে লাভটা কি? কৃষক তো সেই সুবিধাটা পেল না। তাহলে ওই শুভঙ্করের ফাঁকির মতোই হলো জিনিসটা। তো এই জায়গাগুলোকে সরকার সুনির্দিষ্টভাবে দেখবে বলে আমি আশা করি, কারণ যে উদ্দেশ্যে এগুলি দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে কৃষক সেই সুবিধাটি পাচ্ছে না। আপনি আরো একটি প্রশ্ন করেছেন যে কৃষক ব্যাংকের কাছে যেতে চায় কিনা। দেখুন, ব্যাংকের দীর্ঘসূত্রিতার কারণে কৃষক ব্যাংকের কাছে যেতে অনাগ্রহী হয়। তার হাতের কাছে যখন এনজিও এসে টাকা নিয়ে বসে থাকে, সে কিন্তু তার কাছ থেকে রাতারাতি টাকাটা পেয়ে যায়। অনেক বেশি সুদ দিয়ে হলেও টাকাটা নিয়ে নেয়, কারণ তার ওই দীর্ঘসূত্রিতার ব্যাপারটা থাকে না। তাহলে সরকারের কাঠামোটাকে আমি কেন সেটা করি না? প্রশ্নটি তো এখানে। যদি একজন বেসরকারি এমএফআই যদি ঋণটাকে আবার ফিরিয়ে আনতে পারে, তাহলে সরকারের কাঠামোর ভিতরে ঋণটাকে ফিরিয়ে আনার উদ্যোগগুলো আমরা কেন নিচ্ছি? আমরা আমাদের কর্মপরিধিটাকে ওইভাবে আমরা একটু শেষের দিকে চলে এসেছি। আমি আপনাদের দুজনের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যেহেতু একদিন পরেই জাতীয় বাজেট সংসদে উত্থাপিত হবে এবং একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে সেখানটাতে প্রশ্ন হচ্ছে যে কৃষিক্ষেত্রে দীর্ঘমেয়াদী যদি অনিশ্চয়তা দূর করতে চাই, বাজেটে কৃষির বরাদ্দ এবং প্রণোদনার পরিমাণটা কেমন হওয়া উচিত এবং কৃষিক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য কোন বিষয়টি আসলে বেশি গুরুত্বপূর্ণ, কার্যকরী একটা বাজেট নাকি সুদূর প্রসারী পরিকল্পনা এবং সাধারণ প্রযুক্তির আত্মীকরণ? ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আপনার শেষ মন্তব্যটি খুবই সুন্দর, আমি আপনাকে এই জন্য অভিনন্দন জানাই। যেটা সুদূর প্রসারী পরিকল্পনা। কৃষি কিন্তু একটা ট্রানজিশনে যাচ্ছে। আমাদের কৃষি ছিল প্রাচীনকালের প্রাচীন কৃষি পদ্ধতি প্রচলিত, এবং আমরা বলতাম খরপোশ, ইংরেজি যেটা সাবসিস্টেন্স, মানে খাওয়ার জন্য ঘরে ধানটা করে আমি আমার নিজের ক্ষুধাটা নিবারণ করতে পারি। কিন্তু কৃষি কিন্তু এখন বাণিজ্যকরণের দিকে যাচ্ছে। আমি এবং জনাব সাহেব সিরাজ আমরা যে কৃষি ও কৃষকের বাজেট আমরা গিয়েছিলাম গোপালগঞ্জে, সেখানে কিন্তু একজন ইয়াং, হয়তো 30-35-এর একজন যুবক, সে বলছে যে তার বাবা তাকে সাহায্য করে নাই, সে টাকা লোন নিয়ে বড়ুর চাষ করেছে, উন্নত কাশ্মীরি জাত, এবং সে 70 লক্ষ টাকা আয় করেছে সে বড়ই বিক্রি করে। এটা আমার আপনার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। তা আমরা জিজ্ঞাসা করেছি, উনিও করেছেন, আমাদের কাছে অবিশ্বাস্য মনে হলে এটি সত্যতা আছে। এরকম 1 বিঘা জমি থেকে গ্রীষ্মকালীন টমেটো করে, আমাদের বিজ্ঞানীদেরই উদ্ভাবিত একটা জাত, গ্রীষ্মকালে টমেটো হয়, 1 বিঘা জমি থেকে 15 দিনে 1 লক্ষ টাকার টমেটো বিক্রি করেছে। কৃষি কিন্তু এরকম একটা ট্রানজিশনে আছে। এই যে ট্রানজিশন, এই যে আমরা বাণিজ্যিকরণের দিকে যাচ্ছি, এটাকে কিভাবে এক্সপিডাইট করা যায়? জনাব শাইখ সাহেবের সাথে আমি খুবই একমত। আমি যদিও সরকারের অংশ, যে কেন হচ্ছে না, এই যে প্রণোদনার কথা আমরা ডিক্লেয়ার করলাম 5,000 কোটি টাকা, এবং আমরা আমাদের ফসল মন্ত্রণালয় বলেছিলাম যে ইমিডিয়েটলি এটা মৎস্য খামার, তারপর পোল্ট্রি ফার্ম, মুরগির খামার, হাঁস মুরগির খামার এবং দুধ খামার, তাদেরকে বেশি দেওয়া হোক। ফসলে বিশেষ করে আমাদের ফুল চাষিরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, ফুল বিক্রি করতে পারে নাই। করবে কোথায়? ফুল দিয়ে কে কি করবে? কেউ তার ফুল দিচ্ছে না, একদম মানে সর্বশান্ত হয়ে গেছে। তাদেরকে এবং কিছু ফল চাষিদেরকে এগুলো দেওয়া হোক। আর আমাদের আরেকটা সুযোগ দেওয়া হয়েছে, 14,500 কোটি টাকা এমনিতেই কৃষি ঋণ দেওয়া হয়, সেটার সুদ হলো 8 থেকে 9%, সেটাকে আমরা 4%-এ, সেটাও সরকার মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে। এই যে 14,000 আর 5,000, এটা 19,500 কোটি টাকা। টাকাটা কিন্তু পর্যাপ্ত, এবং মাননীয় প্রধানমন্ত্রী বলে যে আপনারা গ্রামের বাজারে গিয়ে, স্কুলে বসে তাদের চাষিদের ডাকেন, কাগজপত্র ডেকে, তাদের কোনো কোল্যাটারালের দরকার নাই, আপনি তাদেরকে ঋণ দেন। উনি এই বলেই যাচ্ছেন সেই 97 সাল থেকে, কিন্তু বাস্তবে কিছু কিছু হয় দেখানোর জন্য। কেমন? বাস্তবে যদি ব্যাপকভাবে হতো, তাহলে চাষিকে ওই মহাজনের কাছ থেকে কিংবা এনজিওর কাছ থেকে অনেক বেশি চড়া সুদে তাদেরকে টাকা। কাজে এইটা দুর্বল দিক আমাদের আছে। এটা দুইটা দিক কারণে, একটা হলো দরিদ্র চাষিদেরকে করা, আর একটা হলো বাণিজ্যিকরণের বিষয়টা। এটা কিন্তু সরকারের নির্বাচনী ইস্তাহারে একদম প্রতিশ্রুতি যে আমরা কৃষিকে আধুনিক এবং বাণিজ্যিকরণ করব।
যে যান্ত্রিকীকরণ। শেষ করতে হবে মিস্টার মিনিস্টার। যেমন যান্ত্রিকীকরণে আমরা একটা মেশিনের দাম 28 লক্ষ টাকা, সরকার দেয় 50 লক্ষ, 14 লক্ষ, চাষি দেয় 14 লক্ষ। আর হাওড় এলাকায় চাষি দেয় মাত্র 7 লক্ষ, সরকার দেয় 14 লক্ষ। এর একটা প্রজেক্ট আমরা 3200 কোটি টাকার করেছি। ইনশাল্লাহ আগামী বাজেটে, এখনো সংযুক্ত হয়নি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলছেন পরে হলেও উনি এটা জি সম্পৃক্ত। মিস্টার শাইখ সিরাজ। আচ্ছা, এইভাবে চাষিদের প্রণোদনা, দু একটা বলতে হয়, সারের দাম, ইউরিয়া আমরা আমদানি করি 35 থেকে 40 টাকা, সেটা 16 টাকা, 25 টাকা ছিল ডিসেম্বর মাসে সারের দাম, ডিএপি, ডায়ামোনিয়াম ফসফেট, সেটা আমরা 12-13 টাকায় নিয়ে আসছি। এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই পারেন, পৃথিবীর কোথায়ও নাই। জি ধন্যবাদ মিস্টার মিনিস্টার। মিস্টার শাইখ সিরাজ, জি ছোট্ট করে বলতে হবে কারণ আমার হাতে আর সময় নেই বেশি। জি জি যে আমাদের সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে আগামী কৃষিটা ভাবতে হবে, কৃষিটাকে আমাদের এক্সপোর্ট চিন্তা করে ভাবতে হবে, যে বিশ্ব বাজারে ওই এথনিক মার্কেটের জন্য না, বিশ্ব বাজারে চেইন স্টোর গুলোকে মাথায় রেখে আমাদের বিশ্ববাজারে ঢুকতে হবে। অর্থাৎ আমি ইউর কমপ্লায়েন্স মেনে কৃষি করতে হবে, তরুণ প্রজন্মকে কৃষির সাথে সম্পৃক্ত করতে হবে। আরেকটা প্রধান বিষয় হচ্ছে কৃষি কিন্তু আগামীতে কৃষকের হাতে আর থাকবে না, এখানে রাষ্ট্রের অনেক ভূমিকা আছে। কৃষি চলে যাচ্ছে বাণিজ্যিক কৃষি হিসেবে, এটা চলে যাচ্ছে ব্যবসায়ীদের হাতে। অতএব কৃষকের অস্তিত্ব রাখতে গেলে যে কৃষকের ভূমিতে বাণিজ্যিক কৃষির গ্রিন হাউস তৈরি হবে, সেখানটাতে কৃষকের জমির ভ্যালুকে রেখে ওর সাথে হিস্সা আনতে হবে। অন্যথায় গার্মেন্টসে যে দুর্ঘটনাটা ঘটেছে, যে কৃষি জমির উপরে গার্মেন্ট বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি হয়েছে, পরবর্তীতে ওই কৃষক নিজের জমি বিক্রি করে ওই গার্মেন্টসে 5 বছর পরে গিয়ে লেবার হয়েছে পুরো পরিবার নিয়ে, এইগুলোকে মাথায় রাখাটা খুব দরকার। তরুণ প্রজন্মকে কৃষির সাথে, প্রধানমন্ত্রী বলেছেন যে প্রত্যেক ইঞ্চি জমি কাজ চাষের আওতায় আনতে হবে, উনি তো বলেছেন, কিন্তু এটা কার্যকরী ভূমিকা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এগিয়ে আসতে হবে। সেখানে আমি শহরে নগর কৃষির বিষয়টাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি, যেটা হচ্ছে রুফটপ গার্ডেনিং। এটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে তরুণদেরকে আমরা অনেক বেশি যুক্ত করতে পারি, কারণ এই কৃষিগুলো অনেক বেশি প্রিসিশন কৃষি, কারণ এগুলি লেয়ার টু লেয়ারে হয়, এখানে শ্রমটা অত বেশি হয় না, কিন্তু এখানে যা উৎপাদন হয় সেগুলো হচ্ছে অনেকটা হার্বস জাতীয় জিনিস, যেটার বাজার ভ্যালু অনেক বেশি, এবং এটাকে এক্সপোর্টের জন্য শতভাগ চিন্তা করতে পারি। ঢাকা শহরে যদি ভাবি 4 লক্ষ দালান কোঠা আছে, তার ছাদগুলোকে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে এটাতে একটা বড় রিটার্ন, একদিকে অক্সিজেন, আরেকদিকে অর্থ, এবং আরেকদিকে আমাদের তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা। এই বিষয়গুলো, নির্দেশনাগুলো আগামী বাজেটে থাকা খুব প্রয়োজন বলে আমি মনে করি। ডক্টর মোহাম্মদ রাজ্জাক, 30 সেকেন্ডসে কিছু যোগ করবেন? আর মানে শেষ করতে হবে, আমার হাতে সময় নেই। যোগ করতে চাই না, আপনার ওই সুদূর প্রসারী যেটি বলেছেন এটি সঠিক, এবং এটাকে জনাব শাইখ সিরাজ সাহেব বিস্তারিত করেছেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত। তবে আপনি কোনোদিন মাছ ধরেছেন? যখন একটা বড়শিতে একটা মাছ ধরে, তখন কিন্তু আপনি এইভাবে জয় অফ ভিক্টরি, আপনার মনে একটা আনন্দ। আজকে একটা ছাদে একটা তরুণ যদি একটা আম তৈরি করতে পারে, সে যায় দেখে যে ল্যাংড়া আমটা তার ছাদে, কিংবা অন্যার একটা আম বা একটা সবজি তার ছাদে, এটার যে কি আনন্দ এটা বলা যাবে না। যদি এই তরুণ সমাজ আমরা এই আনন্দে সম্পৃক্ত করতে পারি, তাহলেও কিন্তু কৃষি অনেক বেশি লাভবান হবে। এবং এই তরুণকে আমরা আগামী দিনের কৃষিতে সম্পৃক্ত করতে চাই, তারা এন্টারপ্রেনার্স হবে, তারা উদ্ভাবনী ধন্যবাদ। এন্টারপ্রেনার্স হবে তারা। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মিস্টার শাইখ সিরাজ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের দুজনকে। দর্শক, কথা বলছিলেন কৃষিমন্ত্রী ডক্টর রাজ্জাক এবং কৃষি উন্নয়ন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। শাইখ সিরাজ বলছিলেন যে আমরা জানি সবসময় কূটনীতির আলোচনা করতে গেলে সবসময় অর্থনৈতিক কূটনীতির কথা বলি, এবং পৃথিবীটা আসলে আমূল বদলে যাচ্ছে, এবং বলাই হচ্ছে যে কোভিড-19 কারণে নতুন এক বিশ্ব ব্যবস্থায় প্রবেশ করছে। সেখানে শাইখ সিরাজ বলছিলেন যে কৃষি কূটনীতি দিকে মনোযোগ দিতে হবে, এবং কৃষিবিদ হিসেবে, কৃষি বিজ্ঞানী হিসেবে মন্ত্রী নিজেও কৃষির ব্যাপারে, কৃষকের ব্যাপারে সংবেদনশীল একজন মানুষ, এবং তিনিও এই ধারণাকে সমর্থন করেছেন, এবং সমর্থন করতে গিয়ে প্রাক্তন ফরেন সেক্রেটারি মার্কিন যুক্তরাষ্ট্রের হিলারি ক্লিন্টনকে উদ্ধৃত করে ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা সংকট মোকাবেলার জন্য এই জায়গাটাতে মনোযোগ দেওয়ার কথা বলেছেন। দুজনই সুদূর প্রসারী এবং সামগ্রিক পরিকল্পনার কথা বলেছেন। সেগুলো ছাড়া আসলে পিসমিল কোনো সমাধান হবে না, এবং আমরা যদি খাদ্য সংকট মোকাবেলা করতে চাই, আমরা যদি অর্থনৈতিকভাবে একটা সমৃদ্ধ জাতি
পরিণত হচ্ছি বলছি, কিন্তু সেটা টেকসই হবে কিনা সেটা নিশ্চিত করতে হলো কৃষির এই জায়গাগুলোতে গুরুত্ব দিতে, এবং সেই জায়গাগুলো ওনারা যেভাবে চিহ্নিত করেছেন যে কৃষির যান্ত্রিকীকরণ, কৃষির বাণিজ্যিকীকরণ, কৃষির আধুনিকীকরণ, এইসব জায়গাগুলিতে অনেক অনেক বেশি মনোযোগ দিতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।